রনিতার শরীর থেকে নিজেকে আলাদা করে বিছানার উপর উপুর হয়ে পড়ে ক্লান্ত সৌভিক। তার আপাদমস্তক ঘর্মাক্ত শরীরটা হৃৎকম্পের তালে তালে ওঠা নামা করছে। এক পরম তৃপ্তির আস্বাদনে রনিতার শরীরটা তখনও মৃদু কম্পায়মান। চোখের কোণের জমা জল গাল বেয়ে গড়িয়ে আসছে। ঠোঁটের কোণে এক চিলতে হাসি। অথচ 1 ঘন্টা আগেও তার চোখে মুখে যে চরম আশঙ্কা ও পাপবোধ জেগে উঠেছিল এবং যার হেতু সৌভিকের বিরুদ্ধে তার দুর্বল প্রতিরোধ গড়ে উঠেছিল, সেই সব যেন এখন প্রবল তুফানের দাপটে কাঁচের জানালার মতো চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়েছে। আর সেই ভাঙা জানলার সারণি ধরে যেন এক রাশ সুখের বাতাস তার সারা শরীর ধরে অবাধে বিচরণ করছে। পাশে পড়ে থাকা সৌভিকের দিকে চোখ পড়ল রনিতার। দেখল একজন দাপুটে ইয়াং পুলিশ অফিসার কিভাবে একটা শিশুর মতো পড়ে রয়েছে তার পাশে। মনে মনে হাসি পেল তার। পরক্ষণেই নিজের নগ্ন দেহের উপর চোখ পড়ায় সেই পুরনো পাপবোধ আবারও তার মনে উঁকি দিতেই কিছুটা কুঁকড়ে গেল রনিতা। বিছানার চাদরটাকে কোনো মতে আবক্ষ টেনে চোখ বন্ধ করল সে। সাত মাস পর এক সন্ধ্যায় দার্জিলিং থানার ওসি অম্বিকেশ বাবুর হিলকার্ট রোডের বাংলোটা আলোয় সেজে উঠল। একমাত্র মেয়ে সুপর্ণার 24তম জন্মদিনে আয়োজনের কোনো ত্রুটি রাখেননি তিনি। অবশ্য এত আয়োজনের পিছনে অন্য একটি উদ্দেশ্যও ছিল তার মনে। এদিকে সুপর্ণাকে দেখা গেল জন্মদিনের নতুন গাউন পরে একটা পিলার ধরে চুপ করে দাঁড়িয়ে আছে। তার দৃষ্টি তখন হিলকার্ট রোডের উপর নিবন্ধ, প্রিয় মানুষটার অপেক্ষায়। একটা কালো রয়্যাল এনফিল্ড জোরালো গর্জনে গেটের কাছে এসে থামতেই যেন ঘোর কাটল সুপর্ণার। দৌড়ে নিচে নেমে গেল সে। কিছুক্ষণ পরে চা পর্ব শেষ হল। বড় হলঘরের সেন্টার টেবিলে রাখা আছে একটি সুদৃশ্য কেক। চারপাশে সুন্দর করে মোমবাতি দিয়ে সাজানো। কিন্তু যাকে ঘিরে এত আড়ম্বর সে গেল কোথায়? সুপর্ণা তখন তাদের চিলে কোঠার ঘরে তার প্রিয়তমের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে। তাদের উষ্ণ আলিঙ্গন ও ঠোঁটের স্পর্শে বন্ধ ঘরটি তখন নিধিবন। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া গেল। সুপর্ণা একটা আয়না হাতে তুলে নিয়ে কপালে টিপ লাগাতে ব্যস্ত হল। ঘরে ঢুকলেন অম্বিকেশ বাবু। কি রে মা, তোর হলো? গেস্টরা তো সবাই অপেক্ষা করছেন তোর কেক কাটার জন্য। আর এই যে ইয়াং ম্যান, তুমি আমার মেয়েটাকে তাড়া লাগিয়ে তাড়াতাড়ি দুজনে নিচে এসো, তোমাদের পরিচয় করিয়ে দিই। এই বলে অম্বিকেশ বাবু বেরিয়ে গেলেন। তোমার বাবা কি বলে গেলেন? দুজনের পরিচয় করিয়ে দেবেন মানে? সুপর্ণা হেসে জবাব দেয়, চলোই না নিচে, গেলেই বুঝতে পারবে। কেক কাটার পর্ব হয়ে যেতে অম্বিকেশ বাবু ঘোষণা করলেন, আজ আমার বড়ই খুশির দিন। প্রথমত, আজ আমার একমাত্র মেয়ের জন্মদিন। আর দ্বিতীয়ত, আজ আমি একটা শুভ কাজ করতে যাচ্ছি। আমার মেয়ের ভবিষ্যতের দায়িত্ব আমি দার্জিলিং থানার নতুন ইন্সপেক্টর ইয়াং ম্যান মিস্টার পলের হাতে তুলে দিলাম। ওরা একে অপরকে ভালোবাসে, ওরা সুখী হোক। সামনের মাসেই একটি শুভ দিন দেখে ওদের বিবাহ দেব আমি। আর সেদিন আপনাদের সবাইকে আরো একবার কষ্ট করে আসতে হবে। এই বলে তিনি সুপর্ণা ও ইন্সপেক্টর পলের 4 হাত এক করে দিলেন। কি ইয়াং ম্যান, তো তোমার এতে নিশ্চয়ই কোনো আপত্তি নেই? না না স্যার, কি যে বলেন,
আপত্তি থাকবে কেন? এদিকে সুপর্ণা তখন লজ্জায় রাঙা মুখটাকে নিচু করে নিয়েছে। সমস্ত বাংলোটা হাততালির শব্দে মুখরিত হয়ে উঠল। ডিনারের পর অতিথিরা অভিনন্দন জানিয়ে বিদায় নিলেন। বাড়ি ফাঁকা হয়ে যেতে ইন্সপেক্টর পল সুপর্ণার হাতটা শক্ত করে ধরে আড়ালে নিয়ে গেল। এতে সুপর্ণা বেশ ব্যথা পেল। সে হাতটা পলের হাত থেকে ছাড়িয়ে নিল। এত শক্তভাবে তুমি তো কখনো আমাকে স্পর্শ করনি মিস্টার। কি হলো তোমার? তোমার বাবা কাজটা কিন্তু মোটেও ভালো করলেন না। একবার আমাকে জানানোর প্রয়োজন ছিল, তাই নয় কি? আর তুমিও তো একবার আমাকে জানাতে পারতে সুপর্ণা। বারে, কি বলবো তোমায়? তুমি কি আমাকে ভালোবাসো না প্রিয়? হ্যাঁ বাসি, কিন্তু তাই বলে। শোনো, বাবা তোমাকে জানাতে চেয়েছিল, কিন্তু আমিই বারণ করেছি তোমাকে সারপ্রাইজটা দেব বলে। এতে বাবার কোনো দোষ নেই। শোনো, আমার পক্ষে এ কাজ করা সম্ভব নয় এই মুহূর্তে। তোমার বাবাকে বলে দিও। তা তুমিই বললে না কেন তখন? বললাম না, কারণ উনি থানায় আমার স্যার হন। ওনার মুখের উপর বলা আমার পক্ষে সম্ভব নয়, তাও অত লোকের সামনে। এতে ওনার অসম্মান হতো। আর এত তাড়াতাড়ির বা কি আছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। সুপর্ণার চোখে জল। সে বলল, তুমি সবটা জেনেও এই কথা বললে? আমার মা নেই, বাবা অসুস্থ, আর সেই অসুস্থ বাবার তার একমাত্র বিবাহযোগ্য মেয়েকে তাড়াতাড়ি সুপাত্রস্থ করাটা যদি অন্যায় হয়, তাহলে সত্যি আমার বাবার অন্যায় হয়েছে। ঠিক আছে ইন্সপেক্টর, আপনাকে চিন্তা করতে হবে না। আমি বাবাকে বলবো, কিন্তু এই কথা শুনে যদি বাবার কিছু হয়ে যায় তার দায় আপনাকে নিতে হবে। আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে সুপর্ণা দৌড়ে তার দোতলার ঘরে গিয়ে দরজাটা সজোরে বন্ধ করে দিল। ইন্সপেক্টর পল কিছুক্ষণ কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে থেকে, তুমি বুঝবে না সুপর্ণা, বলে বেরিয়ে গেল। 2 বছর পর রিটায়ার্ড স্কুল টিচার মহেশ বাবু একদিন মাঝরাতে ধরফর করে বিছানায় উঠে বসলেন। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। পাশে শুয়ে থাকা স্ত্রী কাবেরী দেবীর ঘুমটাও ভেঙে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? নিশ্চয়ই দুঃস্বপ্ন দেখেছ? না গো, দুঃস্বপ্ন নয়, ও আবার ফিরে এসেছে। কে ফিরে এসেছে? কি বলছো কি তুমি? একটি শিশু, অবিকল আমাদের রনির মতো দেখতে, মুখে সেই চেনা হাসি। আর আমার একটুও ভুল নয়, ও আমাদের মেয়ে রনি। তাই হাসপাতালে ওকে প্রথম দেখার দিনে যে মুখটা দেখেছিলাম, অবিকল সেই এক মুখ। ও বলল, বাবা আমি ফিরে এসেছি, কাজ হয়ে গেলে আবার ফিরে চলে যাব, তবে আমাকে খোঁজার আর চেষ্টা করো না। যেদিন চলে যাব আবার বলে যাব কি করতে হবে। এই বলে ও চলে গেল। ওকে আর দেখতে পেলাম না। ও কেন এমনটা করলো বলতে পারো কাবেরী? কাবেরী দেবী তখন দেওয়ালে টাঙানো তাদের মেয়ের ছবিটির দিকে তাকিয়ে আছেন। চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে তার 2 গাল বেয়ে। এই ঘটনার 1 বছর 11 মাস আগে রোহিণী রোডের ছোট্ট বাড়িটাতে আজ সানাইয়ের সুর। মাত্র 5 মাসের একটি সম্পর্কের বোধহয় খুব তাড়াতাড়ি শুভ পরিণতি হল। লাল বেনারসি আর গা ভর্তি গয়না পরে বধূর বেশে বসে আছে সুপর্ণা। রাত্রি 8টা নাগাদ কনে যাত্রীর গাড়ি এলো। গাড়ি থেকে নামলেন অম্বিকেশ বাবু। নেমেই জামাইকে আলিঙ্গন করে তার পিঠ চাপড়ে দিলেন। তারপর মেয়ের কাছে গেলেন। এদিকে কনে যাত্রীর দল গেট দিয়ে ঢোকার সময় বাইরে গন্ডগোলের আওয়াজ পেয়ে গেল। সিকিউরিটি গার্ড কাকে যেন ঢুকতে বাধা দিচ্ছে। একজন গার্ড দৌড়ে এসে খবর দিল, एक पागल टाइप की लड़की शहर से मिलना चाहती है,
उसे सर का नाम भी पता है। वो पूछ रहे थे कि ये ऑफिसर सौभिक पाल का घर है कि नहीं। গার্ডের মুখে সব শুনে সৌভিক মেয়েটাকে ভেতরে নিয়ে আসতে বলল। হয়তো কোনো মেয়ে বিপদে পড়ে তার সাহায্য চাইতে এসেছে, তার কথা শোনা উচিত। পরনে ছিন্ন ভিন্ন বস্ত্র পরিহিতা উস্কো খুস্কো চেহারার একটি মেয়ে ভিতরে এলো। সৌভিক মেয়েটিকে চিনতে পারল না, তবে দেখে বুঝতে পারল মেয়েটি অন্তঃসত্ত্বা। খুব কষ্ট করে ধীরে ধীরে হাঁটছে। মেয়েটির অবস্থা দেখে মেজাজ বিগড়ে গেল সৌভিকের। এই শুভ দিনে এ আবার কোন ঝঞ্ঝাট এসে উপস্থিত হলো? কি নাম তোর? কি চাই? প্রশ্ন করল সৌভিক। মেয়েটি বলল, চিনতে পারলে না তাহলে? এই কমাসেই ভুলে গেলে আমায়? আমি রনিতা। সৌভিকের মনে হলো তার পায়ের তলা থেকে যেন মাটি সরে যাচ্ছে, গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। সিকিউরিটি ডাকার যেন ক্ষমতা হারিয়ে ফেলেছে সে। অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হবার চেষ্টা করল সৌভিক। তারপর বলল, কে রনিতা? আমি কোনো রনিতাকে চিনি না। তোর মতো একজন রাস্তার ভিখারি নিয়ে আমার সঙ্গে কি দরকার থাকতে পারে? হ্যাঁ, খাবার লাগলে বল, পোটলায় বেড়ে দিচ্ছি। ইতিমধ্যে কিছু লোক সেখানে জমা হয়েছে। বাকবিতণ্ডা দেখে অম্বিকেশ বাবু এগিয়ে এলেন কি হয়েছে জানার জন্য। এ তুমি কি বলছো সৌভিক? তোমার তো আমাকে বিয়ে করার কথা ছিল। বলে এসেছিলে কাজের জন্য বাইরে যাচ্ছ, তাড়াতাড়ি ফিরে এসে আমাকে বিয়ে করবে, কিন্তু তুমি আর ফিরলে না। তোমার খোঁজে তোমার সন্তানকে গর্ভে নিয়ে হন্যে হয়ে ঘুরে বেরিয়েছি এই কটা মাস। এই থানায় সেই থানায় খুঁজতে খুঁজতে সেই কলকাতা থেকে দার্জিলিং চলে এসেছি। জানতাম তোমাকে না পেলে আমাদের দুটো জীবন শেষ হয়ে যাবে। এই দেখো না আমার দিকে তাকিয়ে, ও 8 মাসের হলো। একবার ছুঁয়ে দেখবে না তুমি? নিজের সম্মানের 12টা বেজে যাচ্ছে দেখে সৌভিক গিয়ে সপাটে চর কষালো রনিতার গালে। রুগ্ন শরীরটা সামলাতে না পেরে মাটিতে আছড়ে পড়ল সে। দু হাতে পেটটা চেপে কোঁকিয়ে উঠল সে। ইতিমধ্যে লোকজনের মধ্যে ফিসফিসানি শুরু হয়ে গেছে লক্ষ্য করল সৌভিক। এদিকে অম্বিকেশ বাবুও জিজ্ঞাসু চোখে তাকিয়ে আছেন তার দিকে। তিনি বিচক্ষণ ও বুদ্ধিমান ব্যক্তি। জামাইয়ের দোষ বুঝতে পারলেও তিনি জামাইয়ের কোনো ক্ষতি হতে দেবেন না, পাছে ওনার নিজের মেয়ের ক্ষতি হয়ে যায়। সৌভিককে চুপিসারে গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, এগুলো কি সব সত্যি? সৌভিক কোনো রকম উত্তর দিতে পারল না, কিন্তু পিঠের উপর স্যার তথা শ্বশুর মশাইয়ের হাত রাখা দেখে কিছুটা আশ্বস্ত হলো। এই সময় অম্বিকেশ বাবুর মনে খেলে গেল একটা দুর্বুদ্ধি। তিনি সৌভিককে বললেন, আহা, মেয়েটি কি বলতে চাইছে ওকে ভেতরে নিয়ে গিয়ে শোনো। এখানে হয়তো বেচারি বলতে ভয় পাচ্ছে। শ্বশুর মশাইয়ের ইশারা বুঝতে অসুবিধা হলো না সৌভিকের। কিছুক্ষণের জন্য থেমে থাকা সানাই আবার বাজতে শুরু করল। রনিতাকে প্রথমে যত্ন করে তারপর টানতে টানতে নিয়ে যাওয়া হলো বাড়ির পিছনের পাহাড়ের ঢালে। সঙ্গ দিলেন অম্বিকেশ বাবু স্বয়ং। রনিতার বুঝতে বাকি রইল না তার সঙ্গে কি হতে যাচ্ছে। এদিকে ভয়ে সৌভিকের হাত পা কাঁপছে, কিন্তু তাকে আশ্বস্ত করে অম্বিকেশ বাবু বললেন, আমি আছি তো, ভয় নেই। কেউ কিচ্ছু জানতে পারবে না, কেউ কিচ্ছু তোমাকে জিজ্ঞেস করবে না। রনিতা এখন হিংস্র বাঘিনীর মতো হয়ে গেছে। নিজেকে আর তার গর্ভের সন্তানকে বাঁচাতে সর্বশক্তি প্রয়োগ করছে এক অসহায় মা। আমাকে ঠকিয়ে, আমার সন্তানকে ঠকিয়ে বিয়ের পিড়িতে বসেছিস শয়তান। কাউকে কাউকে ছাড়বো না আমি, তোদের কাউকে ছাড়বো না। আমি ফিরে আসবো, আবার ফিরে আসবো, আমি দেখে নিস। কি বিভৎস এক হাসিতে ফেটে পড়ল রনিতা।
সেই হাসি অমঙ্গলের হাসি। সৌভিক দুর্বল হয়ে পড়েছে দেখে অম্বিকেশ বাবু এই কাজটা করে দিলেন। নির্জন রাতে পাহাড়ের গভীর খাদে নিমেষে তলিয়ে গেল দুটি প্রাণ। একজন তো পৃথিবীর আলোটাও দেখল না। এই ঘটনার 1 বছর 11 মাস পরে চরম উৎকণ্ঠার মধ্যেও তন্দ্রায় পড়ে গিয়েছিল ইন্সপেক্টর সৌভিক পল। ওদিকে প্রথমবার মা হবার আনন্দে ও প্রসব যন্ত্রণায় হাসপাতালের বেডে ঘুম নেই সুপর্ণার চোখে। হঠাৎ কানের কাছে ঠান্ডা নিঃশ্বাসের অনুভূতি, আর তার সঙ্গে কার যেন ফিসফিসানি। তারপরেই এক বিকট হাসি। ধরফরিয়ে উঠেই মুখের সামনে একজন নার্সকে ঝুঁকে থাকতে দেখে ভয়ে চিৎকার করে উঠল সৌভিক। ছুটে এলেন অম্বিকেশ বাবু। নার্সটা থতমত খেয়ে বলল, না মানে অনেকক্ষণ থেকে দেখছি উনি ঘুমের মধ্যে ঘুমাচ্ছেন, তাই কাছে এসে ডাকাডাকি করছিলাম। কংগ্রাচুলেশন স্যার, আপনার মেয়ে হয়েছে। কি বললেন? মেয়ে হয়েছে? ও, প্রথমবার বাবা হওয়ার আনন্দ তো দূরস্ত, সৌভিকের মুখে যেন অমাবস্যার অন্ধকার ঘনিয়ে এলো কোনো এক অজানা আতঙ্কে। একটু আগে যে হাসিটা সে শুনেছিল, এখন তার মনে পড়েছে ওই হাসিটা শেষ কবে এবং কে হেসেছিল। জামাই পাথরের মতো দাঁড়িয়ে আছে দেখে অম্বিকেশ বাবু বললেন, আরে চলো, মেয়ের মুখ দেখে আসবে, চলো। কিন্তু সৌভিকের পা নড়ে না। চরম কোনো অশনি সংকেত সে টের পেয়েছে। এক প্রকার তাকে টেনে নিয়ে গেলেন অম্বিকেশ বাবু। সুপর্ণার তখন জ্ঞান নেই। পাশে শোয়ানো রয়েছে নবজাতিকাকে। তার মুখ দেখা মাত্রই সৌভিকের গাটা শিউরে উঠল। শিশুটার পেটের দিকে চোখ পড়তেই এবারে ভিমরি খাবার উপক্রম হলো তার। শিশুটার পেটটা অস্বাভাবিকভাবে ফোলা। এটা কে এসেছে তার সন্তান রূপে? অজান্তেই কে তুই বলে চিৎকার করে জ্ঞান হারায় সৌভিক। বাচ্চাটার মুখে তখন একগাল হাসি, ঠিক রনিতার মতো। কয়েক বছর পরে একটা জিনিস লক্ষ্য করেছি, আমাদের সোনামণি জন্মানোর পর থেকে তোমার যেন কাজের চাপটা আকস্মিকভাবে বেড়ে চলেছে। বাড়িতে থাকতেই চাও না। কই, আগে তো এমনটা করতে না। মেয়েকে সময় দাও না, ওর দিকে ফিরেও তাকাও না। কেন গো? অথচ তো সারা দিন বাবা বাবা করে। বাবা বাবা করে না চাই, ওসব ছলো না। তুমি চেনো না ওকে। ও জবে থেকে এসেছে একটা কেসও আমি সলভ করতে পারিনি। উপর মহল থেকে কড়া কড়া কথা শুনতে হয়। ও জবে থেকে এসেছে তোমাকে আমি কাছে পাই না। ও জবে থেকে এসেছে আমার ছোট বড় 4টে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এগুলো কি তোমার চোখে পড়ে না, তাই না? মানে কি বলছো তুমি এসব নিজের মেয়ের ব্যাপারে? এসবের জন্য তুমি তোমার নিষ্পাপ মেয়েকে দায়ী করবে? ছি, আমার ভাবতেও লজ্জা করছে। তুমি কি তবে মেয়ে চাওনি? মেয়ে হওয়ায় কি তুমি খুশি হওনি সৌভিক? ওসব আমি জানি না। ও আমার মেয়ে নয়, ব্যাস। ও একটা শয়তানি। সুপর্ণা কাঁদতে কাঁদতে চলে যায়। ছোট্ট সোনামণি এতক্ষণ পর্দার আড়াল থেকে তার বাবার কথা শুনছিল। মেয়ের দিকে চোখ পড়তেই বুকের রক্ত হিম হয়ে গেল সৌভিকের। সে এক ভয়ানক দৃষ্টিতে মেয়েটি তাকিয়ে আছে তার দিকে। সেই দৃষ্টিতে যেন কোনো প্রাণ নেই, শুধু আছে প্রতিশোধের আগুন। মেয়ের দিক থেকে চোখ সরিয়ে নিয়ে তাড়াতাড়ি থানায় চলে গেল সৌভিক। একদিন থানা থেকে ফিরে সৌভিক দেখল সুপর্ণা চিন্তিত হয়ে বসে আছে। কারণ জিজ্ঞাসা করায় সে বলল, দেখো না,
মেয়ের পেটের ফোলাটা দিন দিন যেন বেড়েই চলেছে, কিছুতেই কমছে না। চলো না, একটা ভালো ডাক্তার দেখাই। সৌভিক এই কথায় কিছুতেই রাজি হতো না, যদি না তার মনে একটা সন্দেহকে কনফার্ম করার তাগিদ থাকত। ডাক্তারবাবু জানালেন পেটের এক্স রে করতে হবে। এক্স রে রিপোর্ট দেখে ডাক্তারবাবু বললেন মেয়েটির পেটের ভিতর একটা মাংসপিণ্ড আছে। কথাটি শোনা মাত্র সৌভিক উঠে পড়ল আর রিপোর্টটা ছিঁড়ে টুকরো টুকরো করে থানায় ফিরে গেল। সুপর্ণা একা একা বাড়ি ফিরে গেল। একদিন সোনামণি বায়না করল দাদুর বাড়ি যাবে, তাই সুপর্ণা তাকে নিয়ে বাপের বাড়ি গেল। সোনামণি বায়না করল সে দাদুর কাছে সেই দিন থাকবে, তাই সুপর্ণা ওকে রেখে দিয়ে বাড়ি চলে এলো। সেই দিন রাতে দাদু নাতনিতে গল্পের আসর বসল। দাদুর গল্প বলার পর নাতনি শুরু করলো। এটা একটা দুষ্টু বুড়োর গল্প, যে কিনা একদিন একটা মেয়েকে বিনা দোষে ফেলে দিয়েছিল পাহাড় থেকে। জানো, মেয়েটি আর তার পেটের বাচ্চা দুজনেই পাহাড় থেকে পড়ে মারা গেল। অম্বিকেশ বাবুর শির দাঁড়াবে ঠান্ডা স্রোত নামতে শুরু করেছে। তার মনে হলো এতদিন জামাইয়ের কথা বিশ্বাস না করে সে চরম ভুল করেছে। খেয়াল পড়ল চোখে তার চশমা নেই। গল্প করতে চশমা লাগে না, তাই চশমাটা পরেননি। হাতড়ে হাতড়ে চশমাটা পেয়ে চোখে লাগিয়ে যা দেখলেন তাতে তার মনে হলো নিজের বন্দুকের গুলিতে নিজেই সুইসাইড করে মরে যাবেন। কারণ তার সামনে যে বসে আছে সে সোনামণি নয়, সে হলো বছর খানেক আগে পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়া সেই মেয়েটা। তার সারা শরীরে রক্ত জমাট বেঁধে আছে, মাথাটা ফেটে চৌচির হয়ে আছে, সেখান থেকে কিছুটা ঘিলু বেরিয়ে ঝুলে আছে, পেট ফেটে গর্ভস্থ শিশুটার মাথা বেরিয়ে আছে। এমনই ভয়ঙ্করী রূপে সে বদলা নিতে এসেছে। তার দৃষ্টি কি নির্মম, সর্বগ্রাসী। হাতের আঙুল থেকে শানিত ছুরির ফলার মতো নখ বেরিয়ে আছে। ওদিকে সৌভিক থানা থেকে ফিরে জানতে পারল সোনামণি দাদুর বাড়ি আছে। এক মুহূর্ত কালবিলম্ব না করে বাইক ছোটালো হিলকাট রোডের বাড়িটার উদ্দেশ্যে। বাড়ির সামনে গিয়ে বুঝতে পারল এক অকল্যাণের ছায়া যেন বাড়িটাকে ঘিরে আছে। জানালা দিয়ে দেখা যাচ্ছে মেয়েটা একা বসে আছে, কিন্তু অম্বিকেশ বাবুর কোনো সাড়া শব্দ নেই। পা টিপে টিপে ঘরে ঢুকলো সৌভিক। ডাইনিং পেরিয়ে অম্বিকেশ বাবুর ঘরে ঢুকতেই আটকে উঠল সে। গোটা মেঝে রক্তে ভেসে যাচ্ছে, কে যেন রক্ত স্নান করেছে। ওদিকে সোনামণি সৌভিককে দেখে কান্না জুড়ে দিয়েছে, হাতে মুখে তার রক্ত। দেখো না পাপা, দাদু আমায় ভূতের গল্প শুনে ভয় দেখাচ্ছিল, সেই জন্য আমি দাদুকে মেরে ফেলেছি। এই বলে আবার কাঁদতে শুরু করেছে সে। চুপ কর, চুপ কর ডাইনি। আমি জানি তুই জন্মেছিস আমাদের মারবি বলে। আর আর ছলনা করিস না, মেরে ফেল আমাকে, মেরে ফেল আমাকেও। আমি আর বাঁচতে চাই না রনিতা। কিন্তু ততক্ষণে ঘর ফাঁকা, কেউ কোথাও নেই। সিলিংয়ের দিকে চোখ পড়ল সৌভিকের। দেখল অম্বিকেশ বাবুর লাশটা পাখা থেকে ঝুলছে তারই ধুতিতে ফাঁস লেগে, আর তার সারা দেহে যেন কোনো বন্য পশু তার ধারালো নখ দাঁত দিয়ে আঁচড়ে খুবলে খেয়েছে। বমি করতে করতে বেরিয়ে এলো সৌভিক। কোনো রকমে গাড়িটা স্টার্ট দিল। এই পিশাচিনীর হাত থেকে বাঁচার একটা বুদ্ধি খেললো তার মাথায়। মৃত্যুই হলো সেই একমাত্র পথ। বাইকের হ্যান্ডেলটা সোজা ঘুরিয়ে দিল খাদের দিকে। কিন্তু এ কি, সে পড়ছে না কেন? সে বাতাসে ভাসছে। অনুভব করলো তার পিছনের সিটে কেউ বসে আছে। ঘুরে দেখার মতো সাহস নেই তার। পিছন থেকে আবারও সেই বিশ্রী হাসি।
কি ভেবেছিলিস আত্মহত্যা করে আমার হাত থেকে রেহাই পেয়ে যাবি? আমি যতক্ষণ তোর সাথে আছি তুই নিজের ইচ্ছায় মরতেও পারবি না। এখন বাড়ি চল, সময় হলে তুইও মরবি আমার হাতে। সৌভিকের এতক্ষণে নিজের জীবনের প্রতি মায়া চলে গেছে, তাই ভয়টাও বোধহয় কমে গেছে। সে প্রশ্ন করল, আমাকে আমাকে কবে মারবে রনিতা? পিছন থেকে রনিতা জবাব দেয়, তুই তোর ভালো মানুষের মুখোশটা যেদিন খুলবি তোর বইয়ের সামনে আর তাকে সব সত্যি কথা বলবি, সেদিনই হবে তোর শেষ দিন। আর তুই যদি ভাবিস কোনোদিনই বলবি না, তাহলে আমিও সারা জীবন এইভাবেই তোর সঙ্গে রয়ে যাব আর তোকে রোজ একটু একটু করে মারবো। এখন ইচ্ছা তোর, তুই কিভাবে মরবি? সেই রাতেই সৌভিক ঠিক করলো আজই সবকিছু তার বউকে সে বলে দেবে। একটা অশরীরীর সঙ্গে একই ছাদে তলায় বাস করা তার পক্ষে সম্ভব নয়। অমন নৃশংস একটা হত্যা দেখে এসে সৌভিকের শরীরটা খারাপ করতে লাগলো। রাতে কিছু খেলো না সে। এদিকে সুপর্ণাকেও ওর বাবার ওই রকম ভয়ঙ্কর পরিণতির কথা জানাতে পারছে না সে। আর জানালেও এই কাজটা যে তার সোনামণি করেছে এটা সে কখনোই বিশ্বাস করতে চাইবে না, উল্টে তাকেই দোষ দেবে। রাতে বিছানায় শুয়ে সুপর্ণা বলল, সোনামণি বলছিল বাবা আজ বাইক করে আমাকে নিয়ে আস্তে আস্তে কত গল্প করেছে আমার সঙ্গে। মেয়ের মুখে কথাটা শুনে আমার খুব ভালো লাগলো জানো তো, কারণ তুমি তো আজ পর্যন্ত ওর সঙ্গে কোনোদিন ভালো করে কথাই বলোনি। সৌভিকের মনে এবারে জেদ চেপে বসল। এই অশরীরীর খেলা থেকে তাকে মুক্তি পেতেই হবে। বিছানা ছেড়ে শটান উঠে বসল সৌভিক, আর সুপর্ণাকেও টেনে তুলল। শোনো সুপর্ণা, আজ তোমাকে একটা আমি লম্বা কাহিনী শোনাবো। কোনো রকম প্রশ্ন না করে তোমাকে পুরোটা শুনতে হবে। তারপর আমার সম্পর্কে তোমার যা ধারণা হয় হোক, আমার কিছু যায় আসবে না। শোনো তবে। তখন আমি উচ্চ মাধ্যমিকে পড়ি। আমাদের স্কুলের ইংরেজি শিক্ষক মহেশ বাবুর কাছে পড়তে যেতাম সপ্তাহে 3 দিন। মহেশ বাবুর একটি মেয়ে ছিল, রনিতা। রনিতাকে প্রথম দিন দেখেই আমি ওর প্রেমে পড়ে যাই। বয়স সন্ধির ছাপ ওর শরীরে তখন প্রকট। ওর রূপে এক প্রকার অন্ধ হয়ে গিয়েছিলাম। কিছুদিন পরে জানলাম ওরও এই একই অনুভূতি ছিল আমার প্রতি। সেই থেকে শুরু আমাদের প্রেম। ওর কলেজের পরে যখন শেষ হলো তখন আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পুলিশের চাকরিতে জয়েন করেছি। একটা আলাদা ফ্ল্যাটে ভাড়া থাকতাম। 2 বছর পরে দার্জিলিংয়ে বদলির চিঠি এলো। এখানে চলে আসার আগে বহুদিনের মনের স্বাদ পূরণ করে নেওয়ার একটা মতলব মাথায় এলো। ওকে একদিন রাত্রিবেলা আমার ফ্ল্যাটে ডাকলাম। বললাম ওকে একটা স্পেশাল গিফট দেবো আজ। সেদিন খুব বৃষ্টি হয়েছিল। ও প্রায় আধ ভেজা হয়ে এসেছিল। ওকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে ওকে রাজি করে ওর সঙ্গে আমি সঙ্গমে লিপ্ত হই। কিন্তু তারপর থেকেই বুঝলাম ওর প্রতি আমার টান বা আকর্ষণ ফিকে হয়ে যাচ্ছে। এখন বুঝতে পারি আসলে ওর সঙ্গে আমার যা ছিল তা নিছকই প্রথম যৌবনের ভালো লাগা, নারী দেহের প্রতি পুরুষের আকর্ষণ মাত্র, সেটা ভালোবাসা নয়। ওই দিনের পর থেকে রনিতা কেবলই চাপ সৃষ্টি করতে থাকে আমাকে ওকে বিয়ে করার জন্য। কয়েক মাস ওর ওই অত্যাচার সহ্য করতে হয়। তারপর আমার বদলির কথা ওকে না জানিয়ে নিছকই কাজের সূত্রে বাইরে যাচ্ছি বলে চলে এলাম আমি দার্জিলিং। এরপর যা যা ঘটেছিল তার মধ্যে সুপর্ণার অজানা যা কিছু ছিল, সুপর্ণাকে বিয়ে করতে রাজি না হওয়ার কারণ থেকে শুরু করে তাদের বৌভাতের দিন রনিতার আগমন, রনিতাকে পাহাড় থেকে ফেলে দেওয়া, তাদের মেয়ে রূপে রনিতার পুনর্জন্ম নেওয়া, আজকে অম্বিকেশ বাবুর করুণ পরিণতি, রনিতার বদলা, সব কিছু খুলে বলল সৌভিক। সব শুনে সুপর্ণা কাঁদবে নাকি পাগল হয়ে যাবে বুঝতে পারল না।
একই সঙ্গে সৌভিকের প্রতি এবং তার বাবার প্রতি ঘৃণা হতে লাগলো তার। বাবার মৃত্যু শোক ছাপিয়ে বাবার ওই ঘৃণ্য অপরাধ তার মনকে বেশি করে নাড়া দিল। রনিতার সঙ্গে যা হয়েছে একজন মেয়ে হিসাবে সে কখনোই সেটা সমর্থন করতে পারবে না। সৌভিকের পাশে বসে থাকতেও ঘৃণা হচ্ছে তার। বিছানা থেকে উঠে চলে যাচ্ছিল সুপর্ণা, তৎক্ষণাৎ তার পা দুটো জড়িয়ে ধরল সৌভিক। তুমি 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 আমাকে ছেড়ে যেও না প্লিজ। তুমি 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 চলে গেলে ও আমাকে মেরে ফেলবে। আমি মরতে চাই না, আমি মরতে চাই না। আমাকে আমাকে বাঁচাও সুপর্ণা, আমাকে বাঁচাও। বাইরে এক প্রচন্ড বাজ পড়া শব্দ হলো। ঝাউবনের মধ্যে কোথা থেকে যেন একরাশ হাওয়া এসে কুণ্ডুলি পাকিয়ে শোঁ শোঁ গর্জন করছে, অথচ একটু আগেই পরিবেশ একেবারেই শান্ত ছিল। তবে এই কিসের অশনি সংকেত? সুপর্ণাকে ছেড়ে দিয়ে সৌভিক দৌড়ে গেল দরজা জানলা বন্ধ করতে, কিন্তু প্রচণ্ড হাওয়ার দাপটের সঙ্গে লড়াই করতে করতে সে যখন পশ্চিম দিকের জানলা বন্ধ করছিল, তখন যে দৃশ্যটা সে দেখল তাতে তার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গেল। গভীর খাদ বেয়ে ওটা কে উঠে আসছে? চোখ দুটো যেন ক্ষুধার্ত পশুর জ্বলন্ত চোখ। মুখের ভেতর ওগুলো দাঁত নয়, যেন শানিত ছুরির ফলা সাজানো আছে। মাথার একদিকটা থ্যাতলানো, সেখান থেকে ঘিলু বেরিয়ে ঝুলছে। সারা গায়ে রক্ত জমাট বেঁধে আছে। পেটটা ফেটে সেখান থেকে বেরিয়ে আছে একটা শিশুর মাথা। এই দৃশ্য কোনো মানুষের পক্ষে দেখা সম্ভব নয়। জানালা ধরে ঠক ঠক করে কাঁপতে থাকলো সৌভিক। পরিস্থিতির আন্দাজ করতে পেরে সুপর্ণা দৌড়ে গিয়ে জানলা বন্ধ করে দিয়ে সৌভিককে টেনে এনে বিছানায় বসালো। সে বুঝতে পারল তার স্বামীর জন্য সাক্ষাৎ মৃত্যু দূত ধেয়ে আসছে। আর কিচ্ছু করার নেই। মুহূর্তের মধ্যেই দরজা ভেঙে চুরমার করে ঘরে ঢুকলো সেই ভয়ঙ্করী। তার রূপ দেখে স্বয়ং যমরাজও বোধ হয় ভিমরি খেতেন। সৌভিক তখন দু চোখ বুজে সুপর্ণাকে জড়িয়ে ধরে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। একটা তীব্র রিরি শব্দ বেরিয়ে আসছে রনিতার ভাঙা চোয়াল দিয়ে। টকটকে লাল জিভটা এক পাশ থেকে বেরিয়ে যেন সাপের মতো লিক লিক করছে। রনিতার পাশবিক নখগুলোর দিকে একবার তাকালো সুপর্ণা। ওই নখ আর দাঁত এক্ষুনি তার স্বামীর দেহটাকে এফোড় ওফোড় করে দেবে। খুব সাহসী না হলেও সুপর্ণা ছিল বাস্তব বুদ্ধি সম্পন্ন মেয়ে এবং মানসিক দিক থেকে কঠিন। তাই এই ভয়ানক পরিস্থিতিতেও সে আর পাঁচটা মেয়ের মতো জ্ঞান তো হারালোই না, বরং স্বামীকে কিভাবে রক্ষা করতে পারবে সেই ফন্দি করতে লাগলো। শক্তির প্রশ্নই ওঠে না। ওই ভয়ঙ্করীর সঙ্গে লড়তে গেলে বুদ্ধি লাগবে, এটা সে ভালো মতোই জানত। এতক্ষণে সৌভিক জ্ঞান হারিয়ে তার কোলে লুটিয়ে পড়েছে। ওদিকে রনিতা এগিয়ে আসছে এক পা করে। খোলা জানালা দিয়ে প্রবেশ করা হাওয়ার দাপটে তার চুলগুলো বাতাসে উড়ছে। মুখে একটা পাশবিক হাসি। ঝলসানো দৃষ্টি দিয়ে সৌভিকের আগা পাশতলা দেখে নিচ্ছে সে। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো সুপর্ণা, তার দুই হাত নিজের পেটের উপর রেখে। সে বলল, দাঁড়াও বোন, একটু আমার কথাটা শোনো। আমার কথাটা শোনার পর আমি আর তোমাকে বাধা দেব না। রনিতা তখন ক্ষোভের আগুনে একটা গগন বিদারী চিৎকার করে উঠল। সেই চিৎকার পাহাড় থেকে পাহাড়ে প্রতিফলিত হয়ে এক বিভীষিকার সৃষ্টি করল। তুই কে আমাকে বাধা দেওয়ার? তোর জন্যই আজ আমার এই পরিণতি। সরে যা, সরে যা সামনে থেকে, না হলে দুজনেই মরবি। দুজন নয় বোন, তিনজন মরব। আমি, আমার স্বামী আর আমার গর্ভের সন্তান। দেখো বোন, তোমার সাথে যা হয়েছে তা আমি একজন মেয়ে হিসাবে কখনোই সমর্থন করি না, কিন্তু বিশ্বাস করো, এতে আমার কোনো দোষ নেই।
আমি তো সব কিছু আজকেই জানতে পারলাম। তোমার প্রতিশোধ নেওয়ার 100 বার অধিকার আছে, কিন্তু তোমার প্রতিশোধের আগুনে আরো 2টো নির্দোষ প্রাণ যে শেষ হয়ে যাবে বোন। কয়েক মাস পরেই আমিও হয়তো সন্তানের জন্ম দিতাম। তুমি আমার বাবাকে মেরে ফেলেছ, এখন যদি তুমি ওকেও মেরে ফেলো তাহলে আমি আমার সন্তানকে নিয়ে কি করে বাঁচবো বলো? তুমিও তো সন্তান গর্ভে ধরেছিলে। তুমি কি চাও তোমার মতো পরিণতি আমাদেরও হোক বলো? এখন আমার যা বলার বলা হয়ে গেছে। তুমি এখন প্রতিশোধ নাও বোন, নিয়ে শান্তি পাও। আমরা মরার জন্য প্রস্তুত। সুপর্ণা 2 চোখ বন্ধ করে চুপ করে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পুরো নিস্তব্ধ। হঠাৎ করে শাড়ির আঁচলে একটা টান পড়তে চোখ খুলল সুপর্ণা। দেখল তার মেয়ে সোনামণি দাঁড়িয়ে আছে। সেই পিশাচিনীর কোনো অস্তিত্ব নেই তখন ঘরের মধ্যে। আমাকে বিদায় দাও মা, তুমি আর আমাকে কোনোদিনও দেখতে পাবে না। শুধু তোমার মুখ চেয়ে আমি আমার কাজ অসম্পূর্ণ রেখে চলে যাচ্ছি, আর কথা দিয়ে যাচ্ছি কখনো তোমাদের ক্ষতি করার চেষ্টা করব না। সুপর্ণা সোনামণিকে শেষবারের মতো জড়িয়ে ধরতে গেল, কিন্তু কোথায় সোনামণি? কেউ কোথাও নেই। ওই দিন মধ্যরাতে মহেশবাবু ধরফরিয়ে বিছানায় উঠে বসলেন। পাশে এখন স্ত্রী কাবেরী আর নেই। তিনি গত হয়েছেন কয়েক মাস আগেই। পরের দিন সকালে গয়ার উদ্দেশ্যে ট্রেন ধরলেন মহেশবাবু। মেয়ের আদেশ মতো ওখানে পিণ্ডদান দিয়ে আসতে হবে। ছয় মাস পর বহু মনোরোগ বিশেষজ্ঞ দেখানোর পর সৌভিকের মানসিক পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হয়েছে। একদিন সকালে উঠোনে চেয়ার টেবিলে বসে গল্প করছে সৌভিক ও সুপর্ণা। আজ বহু মাস পরে দূরে কাঞ্চনজঙ্ঘা মেঘ ফুঁড়ে উদয় হয়েছে। পরিবেশ যেন সোনালি রোদে চকচক করছে তাদের মনের মতনই। এতদিন যে কথা জানতে চায়নি সৌভিক, সেটাই জানতে চাইল সুপর্ণার কাছে। আচ্ছা সুপর্ণা, তুমি আমাকে ওই দিন বাঁচালে কি করে? উত্তরে সুপর্ণা বলল, ভালোবাসা। একজন মায়ের কাছে পৃথিবীর সকল সন্তান সমান। এই মায়ের স্নেহই আমি জাগিয়ে তুলেছিলাম ওর মনে। ওকে বলেছিলাম আমি সন্তান সম্ভবা। ওতেই কাজ হলো। কি বলছো কি তুমি? কই, এই খবরটা তো তুমি আমাকে এতদিন দাওনি। এত বড় একটা সুখবর তুমি আমার কাছে রীতিমতন চেপে গিয়েছিলে। সুপর্ণা এই কথা শুনে খিলখিল করে হাসতে হাসতে বলল, ধুর পাগল, আমি কি সত্যি সত্যি তাই নাকি? আমি জাস্ট অভিনয় করে আমার স্ত্রী ধর্ম পালন করেছিলাম মাত্র। তুমি কি আর আমাকে তারপর সময় দিয়েছ নাকি যে আমি আবার মা হব? এখন ঢং করছো যে বড়। সুপর্ণা তখন হাসতে ব্যস্ত। সে খেয়াল করল না যে সৌভিকের মুখ থেকে তখন সকালের রোদ উবে গিয়ে রাত্রির অন্ধকার ঘনিয়ে এসেছে। সৌভিক মনে মনে বলতে লাগলো, এটা তুমি ঠিক করোনি সুপর্ণা। এর মাসুল হয়তো আমাদের দিতে হবে। ও আবার আসবে, ও ঠিক আসবে, দেখে নিও, ও আবার আসবে। থেকে বাড়ি ফেরার ট্রেনে চাপলেন তিনি। 6 মাস পর দূরে কাঞ্চনজঙ্ঘা আবারও ডুব দিল কালো মেঘের সমুদ্রে।
ওই কালো মেঘের ছায়া তখন সৌভিকের মুখেও। সুপর্ণা হাসি থামিয়ে এখন গুনগুন করে গান গাইছে। তার এইসবের দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। শোঁ শোঁ বাতাসের সঙ্গে আকাশে এখন কালো মেঘের ঘন ঘটা। উঠোনের এক কোণের জাম গাছটা থেকে এক ঝাঁক কাক বেরিয়ে আকাশে চক্রাকারে পাক খেতে লাগলো। তাদের কর্কশ চিৎকার কানে যেতেই বর্তমান পরিস্থিতির আন্দাজ পেল সুপর্ণা। চারপাশের পরিবেশের দিকে নজর দিতেই বুকটা ছ্যাঁত করে উঠল তার। একসঙ্গে এতগুলো কাকের মাথার উপর পাক খাওয়া যে কোনো শুভ লক্ষণ নয়, এটা সে ভালো মতনই জানে। তবু কি বিপদ বা অমঙ্গল আসতে পারে তার আন্দাজ সে করতে পারল না। এতক্ষণে তার চোখ পড়ল সৌভিকের দিকে। সে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে আছে জাম গাছটার মাথার দিকে। সৌভিক ওদিকে কি দেখছে দেখার চেষ্টা করল সুপর্ণা, কিন্তু দেখতে পেল না কিছুই। এর কিছুদিন পর ভাসতে চলা সংসারটাকে শক্ত হাতে আবার আগের মতো গুছিয়ে নিয়েছে সুপর্ণা। সময়ের সাথে সাথে যাবতীয় চিন্তার মেঘও তার মন থেকে সরে গেছে। একদিন রাতে স্বামীকে মনের বাসনার কথা জানালো সে। কি গো, এবার সত্যি সত্যি মা হওয়ার স্বাদটা পূরণ করবে গো আমার? অনেক দিন তো হলো, কতদিন আর এইভাবে একা একা কাটাবো বলো তো? একা একা কেন, আমি আছি তো। স্বামীর কাছে এমন উত্তর প্রত্যাশা করেনি সুপর্ণা। সে ঝেঁঝিয়ে বলল, বারে ন্যাকা ষষ্ঠী যেন কিছু বোঝে না, কচি খোকা আমার। শারীরিক সম্পর্কে সুপর্ণা বরাবরই সৌভিকের থেকে এগিয়ে। সৌভিকের প্রতিক্রিয়ার অপেক্ষা না করে সে তার কোমল ঠোঁট দুটো স্পর্শ করল সৌভিকের গলায়। তারপর দুই হাত দিয়ে এক ঝটকায় সৌভিককে টেনে নিল নিজের বুকের উপর। এদিকে সৌভিকের মধ্যে কোনো রকম উত্তেজনার আভাসটুকুও নেই। সুপর্ণা যত সৌভিককে কাছে পাবার চেষ্টা করতে লাগলো, সৌভিক ততই যেন দূরে সরে যেতে লাগলো। একসময় হাল ছেড়ে দিয়ে সৌভিককে বিছানার উপর ঠেলে ফেলে দিয়ে সুপর্ণা বলল, কি হয়েছেটা কি বলো তো তোমার? আমরা কি এইভাবেই সন্ন্যাস ব্রত পালন করে যাব নাকি দিনের পর দিন? এই প্রশ্নের কোনো জবাব দিল না সৌভিক। ঘুমিয়ে পড়ো, রাত হয়েছে। পরের দিন সকালে ঘুম ভাঙতে সুপর্ণা দেখল বিছানায় সৌভিক নেই, তবে উঠোন থেকে তার গলা পাওয়া যাচ্ছে। এত সকালে কি করছে ও? দেখার জন্য বাইরে এলো সুপর্ণা। দেখল সৌভিক ছাড়াও আরো বেশ কিছুজন লোক জমা হয়েছে সেই জাম গাছটার তলায়। তাদের সবার হাতে করাত, কুরুল আর কাটারি। সুপর্ণাকে দাঁড়িয়ে থাকতে দেখে সৌভিক এগিয়ে গেল তার দিকে। সে বলল, আরে দেখো না, এই গাছটার জন্য কাকের বড্ড উপদ্রব বেড়েছে, চারিদিকে শুধু নোংরা করছে। তাই ভোরবেলা লোক ডাকতে গিয়েছিলাম কাটবো বলে। কি ভালো করিনি বলো? সৌভিকের কথাটা শুনে সুপর্ণা ঠিক হজম হলো না। ঠাহর করতে পারল সৌভিক কিছু লোকানোর চেষ্টা করছে। সে জানতে চাইল, শুধুই কি কাকের জন্য গাছটা কাটছো নাকি অন্য কিছু? আরে ধুর, অন্য কিছু কেন হতে যাবে? তুমি সেদিন দেখলে তো একসাথে কত কাক উড়ছিল এই গাছটা থেকে বেরিয়ে। সুপর্ণা এবার কথায় চেপে ধরল সৌভিককে। কাকগুলো তো আকাশে ছিল, কিন্তু তুমি নিষ্পলকভাবে গাছটার দিকে কি দেখছিলে? কি ছিল ওখানে? সুপর্ণার প্রশ্নের জবাব না দিয়ে সৌভিক চলে গেল কাঠুরেদের কাছে। কিন্তু সুপর্ণা যে তার প্রশ্নের এত ইঙ্গিতপূর্ণ জবাব এত শিগগিরই পেয়ে যাবে তা সে ভাবতেও পারেনি। গাছের ডালে দড়ি বাঁধার জন্য একজন তরতর করে গাছে উঠে গেল। আশেপাশের অন্যান্য গাছের পাতাগুলো তখন হাওয়ায় তিরতির করে কাঁপছে। সেটাকে ফুরফুরে বাতাসও বলা চলে। অথচ এমনই পরিস্থিতিতে জাম গাছটা এমনভাবে দুলতে শুরু করলো যে সামলাতে না পেরে লোকটা ছিটকে এসে মাটিতে পড়ে জ্ঞান হারালো। এই রকম অলৌকিক দৃশ্য দেখে বাকি কাঠুরেরা কাজ ফেলে আহত লোকটাকে নিয়ে দৌড়ে পালালো। আর তারপরেই
ঠিক যেন কারোর অট্টহাসির তালে গাছটার ডালটি আন্দোলিত হতে থাকলো, আর বিনা বাতাসে গাছটা থেকে শুকনো পাতা অনর্গল ঝরে পড়তে লাগলো। সকালে ব্রেকফাস্ট টেবিলে সুপর্ণা বলল, তুমি কিছু করবে নাকি আমাকেই করতে হবে? কোনো কথা না বলে ব্রেকফাস্ট প্লেটে ফেলে থানায় চলে গেল সৌভিক। তাদের সংসারে যে নতুন করে বিপদের ছায়া ঘনাচ্ছে এটা অনুমান করতে পারল সুপর্ণা। কয়েক মাস আগের ভয়ঙ্কর সেই রাতের কথা একবার চিন্তা করল সে। সে তো কথা দিয়েছিল সে আর কোনো ক্ষতি করবে না, তাহলে কেন হচ্ছে আমাদের সাথে এরকম? কাল বিলম্ব না করে সুপর্ণা বেরিয়ে পড়ল এর সমাধানের খোঁজে। সৌভিকটা বড়ই ভীতু, ওকে এখন কিছু জানানো যাবে না। সারা দিন খুঁজোখুঁজি করে অবশেষে এক বৌদ্ধ তান্ত্রিকের সন্ধান পেল সে। তান্ত্রিক জানালো, সৌভাগ্যক্রমে আজ থেকে 2 দিন পরেই অমাবস্যা। সেই দিনেই যা করার করব আমি। তুই এখন নিশ্চিন্তে বাড়ি ফিরে যা মা। সৌভিককে এই ব্যাপারটা কিছু বললে চলবে না, ও অহেতুক ভয় পেয়ে যাবে। 2 দিন নিরুপদ্রবে কাটল। তারপর এলো সেই অমাবস্যার দিন। সৌভিক থানায় বেরিয়ে যাবার পর তান্ত্রিকের আদেশ মতো যা যা উপকরণ দরকার সব আয়োজন করল সে। রাত নামল। অমাবস্যার কালো আকাশে মিটিমিটি তারা আর পাহাড়ের গায়ে বাড়িগুলোর মিটিমিটি আলো মিশে যেন এক হয়ে গেল। সে এক অপরূপ দৃশ্য। কিন্তু এদিকে সন্ধে থেকেই জাম গাছের কাকগুলো কোলাহল শুরু করেছে। তাদের বিশ্রী কর্কশ আওয়াজে কান পাতা দায়। তান্ত্রিকের আসার কথা রাত 10টায়। সৌভিকের আজ কাজ থেকে ফিরতে রাত হবে ফোন করে জানিয়ে দিয়েছে। রাত্রি 10:30টায় তান্ত্রিক হাজির হলো, তার সঙ্গে একজন সহকারী। তান্ত্রিকের পরনে রক্তবস্ত্র, গলায় 4 গাছা রুদ্রাক্ষের মালা, কাঁধে একটা ঝোলা। নির্দিষ্ট জায়গায় আসন পেতে হোমাগ্নির ব্যবস্থা করতে লাগলো। সুপর্ণাও যাবতীয় উপকরণ হাতে হাতে জোগাড় দিতে লাগলো। হোমকুণ্ডে আগুন প্রজ্বলন করে পুজোতে বসলেন তান্ত্রিক। না মা, তুই এখানে থাকিস না আর হ্যাঁ, খেয়াল রাখবি যজ্ঞের সময় কেউ যেন এদিকে না আসে। তান্ত্রিকের কথা মতো সুপর্ণা ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল, কিন্তু জানালার ফাঁক দিয়ে তান্ত্রিকের ক্রিয়াকলাপ দেখতে লাগলো। একে একে তান্ত্রিক হোমের আগুনে আহুতি দিতে লাগলো পুজোর উপকরণ। নির্বিঘ্নে পুজোর কাজ তখন অর্ধেক সম্পন্ন। তান্ত্রিক আর তার সহকারী তখন চোখ বন্ধ করে মন্ত্র পাঠে ব্যস্ত। ঠিক তখনই ঘটল বিপত্তি। আকাশের দিকে চোখ গেল সুপর্ণার। দেখল আকাশে আর একটাও তারা দেখা যাচ্ছে না, কারণ কোথা থেকে প্রায় কয়েকশো কাক এসে আকাশটাকে যেন কালো শামিয়ানার মতো ছেয়ে ফেলেছে। প্রচণ্ড গতিতে কা কা শব্দে তারা বন বন করে পাক খাচ্ছে। এরপর এক শিহরণ জাগানো দৃশ্য চোখের সামনে দেখতে পেল সুপর্ণা। এক এক করে কাকগুলো আকাশ থেকে সোজা অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ছে, আর তখনই হোমাগ্নির আগুন দপ করে নিভে গিয়ে গলগল করে ধোঁয়ার সৃষ্টি হচ্ছে। যত বাড়ি আগুন জ্বালাচ্ছে তত বাড়ি একই ঘটনা। কাক পোড়া ধোঁয়ায় তখন গোটা পরিবেশটা ভারী ও অসহনশীল হয়ে উঠল। খোলা জানালা দিয়ে সেই ধোঁয়া প্রবেশ করছে ঘরের মধ্যে। সুপর্ণা ভয়ে জানলা বন্ধ করে দিয়ে উত্তেজনায় কাঠ হয়ে চুপ করে বসে রইল। ওইদিকে তান্ত্রিক প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুজো শেষ করার। একটা মোটর বাইকের জোরালো আলোয় উঠোনটা আলোকিত হয়ে আবার অন্ধকার হয়ে গেল। সুপর্ণার খেয়াল পড়ল যজ্ঞের ত্রিসীমানায় কাউকে যেতে না বলার কথাটা, তাই সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো।
সৌভিককে সাবধান করার জন্য। দূর থেকে চেঁচিয়ে সে সৌভিককে বারণ করতে লাগলো ওইদিকে না যেতে, কিন্তু তার একটি কথাও যেন সৌভিকের কানে পৌঁছচ্ছে না। সৌভিকের দৃষ্টি তখন তান্ত্রিকের দিকে। সৌভিক বাড়ির দিকে না এসে ওইভাবে তান্ত্রিকের দিকে এগিয়ে যাচ্ছে কেন? ব্যাপারটা বুঝতে পারল না সুপর্ণা। এদিকে তান্ত্রিকের কাজ পণ্ড হয়ে যায়, এই আশঙ্কায় সুপর্ণা দৌড়ে গেল সৌভিককে থামানোর জন্য। ওদিকে সৌভিকের আগমনে তান্ত্রিক যেন কিছু টের পেয়েছে। আজ জীবনে প্রথমবার সে গাত্র বন্ধন করতে ভুলে গেছে। কয়েক পা দৌড়েই থমকে দাঁড়াতে হলো সুপর্ণাকে, কারণ তান্ত্রিকের মাথাটি তখন সৌভিকের দুই হাতের মধ্যে। একটা কড়কড় শব্দে তান্ত্রিকের মাথাটি আস্তে আস্তে পিছনের দিকে ঘুরে যাচ্ছে। পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার পর মাথাটি দুই হাত দিয়ে সজোরের দেহ থেকে ছিঁড়ে নিল সৌভিক, তারপর ছুঁড়ে ফেলল হোমকুণ্ডের আগুনে। সহকারী ছেলেটি হাতে প্রাণ নিয়ে প্রাণপণে দৌড়ে পালালো সেখান থেকে। তান্ত্রিকের মাথাটা আগুনে দাউ দাউ করে জ্বলতে লাগলো। সকালবেলা যখন জ্ঞান ফিরল তখন সুপর্ণা দেখল উঠোনে শুয়ে আছে। সকালের সোনালি রোদ্দুর তার মুখে এসে পড়েছে। গত রাতের বিভীষিকার চিহ্নস্বরূপ হোমকুণ্ড থেকে তখনও কিছুটা ধোঁয়া বের হচ্ছে, আর বাতাসে মিশে রয়েছে বিশ্রী একটা গন্ধ, ঠিক যেন শ্মশানের পরিবেশ। কিন্তু তান্ত্রিকের শরীরটা গেল কোথায়, আর সৌভিকই বা কোথায়? মাটি থেকে উঠতে গিয়ে বুঝতে পারল ঠান্ডায় সারা রাত খোলা আকাশের নিচে থেকে তার মাথা ভারী হয়ে গেছে। সৌভিক হয়তো ঘরেই আছে এই ভেবে ঘরে গেল সে, কিন্তু না, সৌভিক নেই ঘরে। গোটা বাড়ি বাগান খুঁজেও সৌভিককে দেখতে পেল না, অথচ ও তো কাল রাতে এসে অমন কাণ্ডটি ঘটালো। তাহলে গেল কোথায়? ফোনটা খুলে সৌভিককে ফোন করতে গেল সুপর্ণা। দেখল সৌভিকের একটা মেসেজ এসেছিল আগের দিন রাত 10:45। তাতে লেখা আছে, আজ আর বাড়ি যেতে পারবো না, এক জায়গায় গভীর রাতে রেড করার ব্যাপার আছে, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো, গুড নাইট ডার্লিং। হাত থেকে ফোনটা পড়ে গেল। বুকটা কেঁপে উঠল সুপর্ণার। এতক্ষণে সুপর্ণার মাথায় এলো যে একটা মানুষের পক্ষে শুধুমাত্র হাতের জোরে আর একটা মানুষের মুন্ডু ছিঁড়ে নেওয়া সম্ভব নয়। তাহলে আগের দিন রাতে সৌভিকের বেশে ওটা কে ছিল? আর কিচ্ছু ভাবতে পারছে না ও। ফোনটা মেঝে থেকে তুলে সৌভিককে ফোন করতে যাবে, এমন সময় সৌভিক বাইক নিয়ে ঢুকল। সারা রাত ডিউটি করার ফলে সৌভিকের চোখ দুটো লাল হয়ে আছে, তাই তাকে আর সেই মুহূর্তে কিছু শোনালো না সুপর্ণা। শুধু একবার তার শরীরে হাত দিয়ে স্পর্শ করে দেখল। দুপুরবেলা ঘুম থেকে উঠে সৌভিক জিজ্ঞাসা করল, আসার সময় ওটা উঠোনে কি দেখলাম? ধোঁয়া বেরোচ্ছিল। ভনিতা না করে আগা পাঁচতলা সব খুলে বলল সুপর্ণা। তখনই দুজনে ঠিক করল এই বাড়িতে আর থাকবে না, তারা অন্য কোথাও চলে যাবে। 1 মাস পর নিজেদের বাড়ি ও হিলকাট রোডের সুপর্ণার বাপের বাড়িটাকে প্রায় জলের দরে বেচে দিয়ে আপাতত একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে আছে ওরা দুজন। তাদের অভিশপ্ত বাড়ি থেকে কোনো জিনিসই তারা এখানে আনেনি। বলতে গেলে আবার যেন নতুন করে সংসার পেতেছে তারা। 4 তলা ফ্ল্যাটের 2 তলায় ওরা থাকে, আর 1 তলায় একটা সেলাইয়ের স্কুল খুলেছে সুপর্ণা। উদ্দেশ্য একটাই, সারাদিন যাতে তাকে একা না থাকতে হয়। সৌভিকেরও এই ব্যাপারে মত ছিল। বিভিন্ন বয়সের মহিলারা সেলাই শিখতে আসে সেখানে। একদিন সন্ধ্যাবেলায় একটি মহিলা এলো সুপর্ণার কাছে সেলাই শেখার জন্য। মেয়েটিকে দেখে অভিজাত ঘরের বলেই মনে হলো সুপর্ণার। তবে অভাবের কারণেই হোক আর যেই কারণেই হোক, মেয়েটির চোখ মুখ যেন শুকিয়ে গেছে।
গলার নিচের হাড়গুলো উঁচু হয়ে তার বর্তমান অবস্থাটাকে যেন আরো প্রকটভাবে তুলে ধরেছে। তা বাড়িতে কে কে আছে? প্রশ্ন করল সুপর্ণা। কেউ নেই গো দিদিমণি, আমি একা আর আমার এই গব্যের সন্তান। বোটটা কোন এক মাগিকে করে বেপাত্তা, সে আর খোঁজও রাখেনি গো। একটু যদি সেলাইটা শিখে দাও, তাহলে সেলাই করে কোনো রকমের দুটো পেট চাইলে নিতে পারবো। মেয়েটির কথা শুনে সুপর্ণার ভুল ভাঙল। এই মেয়ে কোনো অভিজাত ঘরের মেয়ে হতেই পারে না। কথা শুনে তো অশিক্ষিত বলেই মনে হয়। তবু তার শরীরের দিকে চেয়ে একরকম করুণা করেই তাকে ভর্তি নিল। তখন মেয়েটি বলল, দিদিমণি, এখন কথা কইব? আমাকে রাতের বেলা শেখাবে? কেন, তুমি দিনের বেলায় কি করো? দিনের বেলা লোকের বাড়ি কাজে যাই, তাই সময় পাবুনি, তাই বলছিলুম। সুপর্ণা ভেবে দেখল রাতের বেলায় তার সঙ্গে যদি একজন থাকে তো সমস্যা কি, এতে তো তারই সুবিধা হলো। ঠিক আছে, তুমি রাত্রেই আসবে কাল থেকে। কিছুদিন যাবার পর একটা জিনিস সুপর্ণা লক্ষ্য করল। মেয়েটি সেলাই শিখতে আসে বটে, তবে তার সেলাই শেখার কোনো মন নেই। যতবার মেয়েটির দিকে চোখ গেছে ততবারই দেখেছে মেয়েটি তার দিকে তাকিয়ে আছে। সেই চাহনি একদমই ভালো লাগে না সুপর্ণার। তার থেকেও বড় কথা, এই মেয়েটির মুখ যেন তার পরিচিত। খানিকটা একই রকম মুখ সে যে কোথায় দেখেছে কিছুতেই মনে করতে পারে না। একদিন মেয়েটা আচমকাই প্রশ্ন করে বসল, তা দিদিমণি, তোমার বাচ্চাকে তো দেখি না, সে কোথায়? আমার বাচ্চা আছে এ কথা তোমায় কি বললো? আমার কোনো বাচ্চা নেই। একদিন তোমাদের বিয়ে হয়েছে, তাই এখনো বাচ্চা নাওনি কেন গা? দাদাবাবু বুঝি ভালোবাসতে চায় না, নাকি বাচ্চা নিতে ডর হয়? বলে খিক করে হেসে উঠল সে। এই শোনো, তুমি সেলাই শিখতে এসেছো, সেলাই শিখে বাড়ি যাও। আমাদের ব্যাপারে তোমাকে অত না ভাবলেও হবে। আমি কিন্তু এগুলো একদম বরদাস্ত করব না, বলে দিলাম। একদিন বাদলার সন্ধ্যায় সৌভিক ফোন করে জানালো রাস্তায় ধস নেমেছে, গাড়ি চলাচল বন্ধ, তাই রাতটা থানাতেই কাটাবে। চিন্তায় পড়ে গেল সুপর্ণা। সারা রাতটা তাকে একা কাটাতে হবে এইভাবে? একবার ভাবলো সেলাই শিখতে আসা মেয়েটিকে বলবে রাতে থেকে যেতে। পরক্ষণেই ভাবলো চালচুলোহীন মেয়ে, মনে কি আছে জানানি, যদি চোর ছাচোর হয় তার থেকে একা থাকাই ভালো। মেয়েটিকে সেলাই শিখতে দিয়ে রান্নাঘরে গেল সুপর্ণা। প্রায় 10 মিনিট পরে বেরিয়ে এসে যে দৃশ্যটা দেখল তাতে তার শরীরে কাঁটা দিয়ে উঠল। মেয়েটির পেট থেকে ঝুলে আছে একটা শিশুর মাথা, তাতেও মেয়েটির যেন কোনো ভ্রুক্ষেপই নেই। সে সেলাই করেই যাচ্ছে। আচমকা সুপর্ণার মুখ থেকে শব্দ বেরিয়ে এলো, কে কে তুই? আর তখনই মেয়েটি সুপর্ণার দিকে তাকালো, আর তারপর নিজের পেটের দিকে তাকিয়ে বলল, এই দেখো দিদিমণি, বাচ্চাটা এত দুষ্টু হয়েছে, খালি বেরিয়ে আসে। দাঁড়ো, ওকে আবার ঢুকিয়ে দিচ্ছি। এই বলে বাচ্চাটির মাথা আবার হাত দিয়ে ঠেলে পেটের ভেতরে সেঁধিয়ে দিল। আর তারপর যা করলো সেটা দেখার জন্য প্রস্তুত ছিল না সুপর্ণা। মেয়েটি তার হাতের সূঁচ দিয়ে নিজের পেটটি সেলাই করতে লাগলো। সেখান দিয়ে না বেরোচ্ছে কোনো রক্ত, না বেরোচ্ছে অন্য কিছু। এই দৃশ্য আর সহ্য হলো না সুপর্ণার। কে কে তুই? কে? বলে চিৎকার করে সে তার হাতের খুন্তিটা সজোরে ছুঁড়ে মারল মেয়েটির মাথায়, আর সঙ্গে সঙ্গে মাথার এক পাশটা খসে পড়ে গেল। সামনের সপ্তাহে সৌভিক ও সুপর্ণার বিবাহ বার্ষিকী।
আগে ভাগেই সুপর্ণাকে না জানিয়ে হানিমুনের জন্য গোয়ার ফ্লাইটের টিকিট কেটে রেখেছে সৌভিক। বিয়ের পর থেকে যা যা ঘটেছে তাদের জীবনে, তার জন্য হানিমুনের কথা মাথাতেই আনতে পারেনি। ওই দিন সুপর্ণাকে আচ্ছা করে সারপ্রাইজ দেবে সে। কয়েকদিন ধরেই একটা পচা পচা গন্ধ পাচ্ছে সৌভিক। সুপর্ণাকে যতবার বলেছে ওই কথা, ততবারই সুপর্ণা বলেছে, কই, আমি তো কোনো রকমের গন্ধ পাই না। তাছাড়া এতজন সেলাই শিখতে আসে, তারাও তো কিছু বলে না। এ তোমার মনের ভুল সৌভিক। অবশেষে বিবাহ বার্ষিকীর দিন চলে এলো। থানায় বসে সৌভিক উত্তেজনায় টকবক করে ফুটছে কখন সুপর্ণাকে সারপ্রাইজটা দেবে, আর সুপর্ণা আনন্দে আটখানা হয়ে যাবে। কিন্তু আজও কাজের যা চাপ, তাতে তাড়াতাড়ি বাড়ি ফেরা হবে বলে মনে হয় না। ঠিক সন্ধ্যাবেলা সুপর্ণার ফোন এলো। কি গো, আজকেও কি রাতেই বাড়ি আসবে নাকি? তোমার জন্য একটা স্পেশাল গিফট রেখেছি দেব বলে। চলে এসো না ডার্লিং, তাড়াতাড়ি। ফোনটা রাখার সঙ্গে সঙ্গে সে দেখল টেবিলের সামনে জুনিয়র অফিসার দাঁড়িয়ে আছেন। সে বলল, सर आज आप घर चले जाइए, भाभी जी के साथ आज थोड़ा टाइम बिताइए, मैं यहाँ सब मैनेज कर लूंगा। সৌভিক মনে মনে ভাবল, যখন ভালো সময় আসে তখন বোধহয় এইভাবেই আসে। 7টার সময় বাড়ি পৌঁছে গেল সৌভিক। গিয়ে দেখল সুপর্ণা সুন্দর একটা শাড়ি পরে সেজে গুজে বসে আছে। এই শাড়িটা সৌভিক আগে কখনো সুপর্ণাকে পরতে দেখেনি, তবুও তার খুব চেনা চেনা লাগছে শাড়িটাকে। হয়তো কখনো কাউকে এমন শাড়ি পরতে দেখেছিল। আজ সেই পচা গন্ধটাও আর পাচ্ছে না। সুপর্ণা গোটা ঘরে রজনীগন্ধা রুম ফ্রেশনার স্প্রে করে রেখেছে। মনটা শান্তিতে ভরে গেল সৌভিকের। উত্তেজনায় তাড়াতাড়ি ডিনার সেরে নিল সে। এবার তার সারপ্রাইজ দেওয়ার পালা। সুপর্ণাকে দু চোখ বন্ধ করতে বলে তার হাতে ধরিয়ে দিল গোয়ার টিকিট। টিকিটটা দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল সুপর্ণা। বলল, কবে থেকে সেই গয়া যাব বলে প্রতীক্ষা করে রয়েছি, যাওয়া আর হচ্ছে না। মানে এ কি বলছো? গয়া কোথায়? গোয়া তো। ভালো করে লেখাটা পড়ো। সুপর্ণা এবার টিকিটটা সৌভিকের হাতে দিয়ে বলল, তুমি দেখো না কি লেখা আছে। টিকিট দেখে সৌভিকের চোখ কপালে উঠল। সুপর্ণা মিথ্যে বলছে না, সত্যি ওতে গয়া লেখা আছে। কিন্তু এতটা ভুল হয় কি করে? সে তো থানাতেও টিকিটটা পড়ে দেখেছে, গোয়াই লেখা ছিল। ঠিক আছে ঠিক আছে, তুমি ভেবো না, আমি কালই নতুন করে টিকিট কাটাবো আবার। এই বলে বিছানায় চলে গেল সৌভিক। তারপর সুপর্ণাকে কাছে ডাকল। সুপর্ণা বুক থেকে শাড়ির আঁচলটা ফেলে দিয়ে সৌভিকের বুকে গিয়ে পড়ল। সৌভিক বলল, তুমি নিশ্চয়ই একটুকে ঠাট্টা করে বলছিলে না যে তোমার গয়া যাওয়ার ইচ্ছা করছে? আসলে তোমার গোয়া যাওয়ার ইচ্ছা, তাই তো ডার্লিং? ওসব কথা ছাড়ো, এবার আমি কি গিফট দেব সেটা দেখবে না? সেই স্পেশাল গিফট মনে পড়ছে সৌভিক? স্পেশাল গিফটের কথা। হ্যাঁ, তুমি তো ফোনে বললে স্পেশাল গিফট দেবে আমাকে, মনে আছে তো? সৌভিকের শরীর থেকে জামা খুলতে খুলতে সুপর্ণা বলল, তুমি কখনো কাউকে স্পেশাল গিফট দাওনি? একবার মনে করে দেখো তো সৌভিক। সৌভিক টের পেল ঘরের মধ্যে থেকে রজনীগন্ধার গন্ধ চলে গিয়ে আবার সেই বিশ্রী পচা গন্ধটা বেরোচ্ছে। কি আবল তাবল বকছো সুপর্ণা? তুমি তুমি কি দিতে চাও? সৌভিকের শরীর এখন বিবস্ত্র। সৌভিকের শরীর বরাবর নিচের দিকে নামতে নামতে সুপর্ণা বলল, এই তো, এইবার দেব সেই স্পেশাল গিফট।
মুহূর্তেই সৌভিক টের পেল তার যৌনাঙ্গটা যেন দুপাটি শানিত ছুরির ফলার মধ্যে সেঁধিয়ে গেল। মুখ থেকে কোনো রকম শব্দ বেরোনোর আগেই সেটা তার শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলল সুপর্ণা। সুপর্ণা তো নয়, স্বয়ং মৃত্যু দূত এসে বসে রয়েছে সৌভিকের শরীরের উপর। রক্তে ভেসে যেতে লাগলো গোটা বিছানা। সৌভিক কাটা ছাগলের মতো ছটকাতে লাগলো বিছানার উপর। কাতরাতে কাতরাতে বলল, ডাইনি, তুই শেষ পর্যন্ত আমাকেও ছাড়লি না রে। সুবর্ণা, সুবর্ণা কোথায়? কি করেছিস তুই তার সাথে? আমার 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 বউটাকেও তার মেরে ফেলেছিস, তাই না শয়তানি? ফ্যাঁস ফ্যাঁসে অথচ কর্কশ গলায় রনিতা জবাব দিল, শয়তানি আমি নই, শয়তানি হলো তোর বউ। তাকে আমি 1 সপ্তাহ আগেই জমের দুয়ারে পাঠিয়েছি। সেদিন আমাকে মিথ্যে বলে ঠকিয়েছিল, আর যেদিন এটা আমি জানতে পারলাম সেদিন থেকে আমি তোদের জীবনে ছায়ার মতো রয়ে গিয়েছিলাম। মুক্তি আমি চাইনি, দুজনেই আমাকে ঠকিয়েছিস। মৃত্যুর আগে আর তোর বউ মৃত্যুর পর। এরপর সৌভিক শেষবারের মতো কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু রনিতা তার ধারালো নখ বসিয়ে দিল সৌভিকের গলায়। চিরতরে বন্ধ হয়ে গেল সৌভিকের কথা। রনিতার মুখে তখন সৌভিকের রক্তাক্ত যৌনাঙ্গটা ঝুলছে। তার মুখে তৃপ্তির হাসি, চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে গাল বেয়ে। আজ তার কাজ সম্পন্ন হয়েছে। এবারে সে মুক্তি চায়। মুক্তি চায় এই নোংরা মানুষজনদের হাত থেকে। মুক্তি চায় সে এই সম্পর্কের নোংরা খেলা থেকে। বহুদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন আজ আবার দেখলেন মহেশবাবু। তার মেয়ে রনিতা তাকে আদেশ দিচ্ছে গয়ায় যাওয়ার জন্য। টিকিটের ব্যবস্থাও নাকি হয়ে গেছে। সকালে উঠে রেডি হয়ে নিলেন মহেশবাবু। টেবিল থেকে চশমাটা নিতে গিয়ে দেখলেন একটা কাগজ। ভালো করে দেখে বুঝলেন সেটা কাগজ নয়, গয়া যাবার প্লেনের টিকিট। জীবনে প্রথমবার প্লেনে চাপার জন্য প্রস্তুত হলেন মহেশবাবু।